আচ্ছা সবাই খেয়াল করি, আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম এই অধ্যায়ের আমরা হচ্ছে আজকে টর্কের রাশিমালা পড়বো আর কি। যে তোমার একটা চুম্বক ক্ষেত্রে, টপিকের নাম লেখা হচ্ছে টর্কের রাশিমালা বা কুণ্ডলিতে চুম্বক ক্ষেত্রে ক্ষেত্রে স্থাপিত একটি কুণ্ডলীর জন্য টর্কের রাশিমালা। চুম্বক ক্ষেত্রে স্থাপিত একটি কুণ্ডলীর জন্য টর্কের রাশিমালা। তবে আমরা মনে করলাম এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে? এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে বি, এদিকে কাজ করতেছে। মানে এই চুম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলীকে রাখলাম। কুণ্ডলী কেমন, এরকম মনে করো, এরকম একটা শেপের, বা এরকম, এটা নিলে সুন্দর হবে। এরকম একটা বস্তুকে রাখলাম, মনে করো একটা তার, তার দিয়ে এই শেপের একটা আয়তাকার বস্তু বানাইছো তার দিয়ে, এরকম, ঠিক আছে? এই শেপের একটা আয়তাকার বস্তু তার দিয়ে, একটা তার, এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, মানে একটা তারকে এভাবে বাঁকাইছো, এটাকে আমরা বলবো কুণ্ডলী। তো শেপটা এরকম আয়তাকার শেপ হবে, তাই না ভাই? মাঝখানে কিন্তু ফাঁকা, মাঝখানে সলিড না, ফাঁকা। তো এটাকে আমরা এরকম চুম্বক ক্ষেত্রে রাখবো, রাখলে আমরা দেখবো যে এটা ঘুরতে শুরু করবে। এখন কিভাবে ঘুরবে সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এখানে লিখছি টর্কের রাশিমালা। টর্ক মানে কি হয় বলতে ভাই? ঘূর্ণন সৃষ্টি হয়, তাই না? তা আমরা যদি এখানে ছবিটা আঁকি, তো এই হচ্ছে সেই তারটা বা কুণ্ডলীটা যেটা আমরা এখানে রাখছি। তাহলে এটার নাম দিলাম হচ্ছে পি কিউ আর এস। তাহলে এরকম একটা তারের কুণ্ডলীকে আমরা এখানে রেখে এর ভেতর দিয়ে বিদ্যুৎ চালনা করলাম। তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এইদিকে যাচ্ছে আই পরিমাণ কারেন্ট, এই কারেন্টটা এখানে আসবে, এই কারেন্টটা এখানে আসবে, এই কারেন্টটা এখানে আসবে। তা আমরা এই কুণ্ডলীতে কতটুকু টর্ক সৃষ্টি হবে বা এই কুণ্ডলীটা ঘুরবে কিনা আমরা সেই জিনিসটা বের করব, বা কিভাবে ঘুরবে সেটা আমরা আজকে বের করব। তা আমরা কিছু জিনিস ধরে নিই। এখানে যে কুণ্ডলীটা আছে, বলতে আমরা যে কুণ্ডলীটা নিচ্ছি, কুণ্ডলীটার শেপ কেমন ভাই? আয়তাকার, তাই না? আয়তাকার একটা কুণ্ডলী নিলাম। তাহলে এর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল। আচ্ছা, এটা এখানে নিচে লিখি, দেখো ধরি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য সমান সমান এল এবং প্রস্থ সমান সমান হচ্ছে বি। তাহলে সুতরাং কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল এ ইকুয়াল হচ্ছে এল বি। তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল এ ইকুয়াল হচ্ছে এল বি। আচ্ছা, এখন আমরা যদি আসি, তো এখানে টোটাল কয়টা তার আছে ভাই? চারটা। এটাকে আমরা একটা তার বলবো পি কিউ, এটাকে একটা তার বলবো কিউ আর, এটাকে বলবো আর এস, এটাকে বলবো এসপি। টোটাল চারটা তার আছে। এখন ভাই আমরা এর আগের টপিক গুলাতে পড়ছি, একটা তারকে চুম্বক ক্ষেত্রে রাখা হলে সেই তারটা একটা বল অনুভব করে, এফ ইকুয়াল আই এল বি
সাইন থিটা, তাই না? এই পরিমাণ বল সে অনুভব করে। তাহলে আসো আমরা কিউআর ও কিউআর তারে ক্রিয়াশীল ক্রিয়াশীল চুম্বক বল, কিউআর তারে ক্রিয়াশীল চুম্বক বল। সবাই একটু খেয়াল করি ভাইয়া, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল কোন একটা তারকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি, সে তারে ক্রিয়াশীল বল ছিল F ইকুয়াল আই এল বি সাইন থিটা। ভাইয়া এখানে যে এলটা ছিল তারের দৈর্ঘ্য, অর্থাৎ ছবিতে কিউআর তারে লিখছি, তাহলে কিউআর যে তারটা আছে এর দৈর্ঘ্য কত? প্রস্থ সমান, তাহলে এটা হবে হচ্ছে F ইকুয়াল হচ্ছে আই, বলতে এল এর জায়গায় কে আসবে? বি, আই বি বি সাইন সাইন, বলতে এই তারটা চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণে আছে দেখো তো ভাই। চুম্বক ক্ষেত্র যেদিকে, তারের মধ্যে দিয়ে কারেন্টও সেম ডিরেকশনে আছে, তার মানে 0 ডিগ্রিতে, তাহলে সাইন 0 ডিগ্রি। তাহলে এই তারটার উপরে কোনো চুম্বক বল নাই, F ইকুয়াল 0 নিউটন। তাহলে এই তারটার উপরে কোনো চুম্বক ক্ষেত্র নাই, চুম্বক বল নাই, তাহলে F ইকুয়াল আসছে হচ্ছে আমাদের 0 নিউটন। সেম ভাবে আমরা নিচের তারটাতে চলে আসো, এসপি, আবার এসপি তারে ক্রিয়াশীল চুম্বক বল, চুম্বক বল F ইকুয়াল আই বি বি সাইন, এটা কত ডিগ্রি ভাই? 180, কারণ চুম্বক ক্ষেত্র যেদিকে দেখো কারেন্ট তার উল্টা ডিরেকশনে আছে, তাহলে 180 ডিগ্রি, তাহলে সাইন 180 মানেও 0। তাহলে ভাইয়া এই দুইটা তারে কোনো বল নাই, তাহলে তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ভাইয়া এই দুইটা তারে কি কোনো ঘূর্ণন সৃষ্টি হবে? না, এই দুইটা তারের উপর কোনো বলই নাই, এদের উপর কোনো ইফেক্টও পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুইটা তারে যদি আসি, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর এস, এই দুইটা তারে যদি আসি, পি কিউ তারে ক্রিয়াশীল চুম্বক বল, ক্রিয়াশীল চুম্বক বল বল F ইকুয়াল আই এল বি সাইন। ভাই একটু হেল্প করো তো ভাইয়া, পি কিউ যে তারটা আছে দেখো উপরের ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, যে উপরে, তাহলে এটার সাথে বি কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে, তাহলে ভাই যে দেখাই যাচ্ছে 90 ডিগ্রিতে আছে, তাহলে আমরা এখানে বসাবো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে এটা আসবে হচ্ছে F ইকুয়াল হচ্ছে আই এল বি, এই বলটা কাজ করতেছে। এখন আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই বলটার ডিরেকশনটা কোন দিকে বলো? বলতো চুম্বক বলের ডিরেকশন কোন হাত দিয়ে পাই? বাম হাত দিয়ে, তাই না ভাই? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন পাই ডান হাতে, আর চুম্বক বলের ডিরেকশন হচ্ছে বাম হাতে। দেখো বের করো কোন দিকে আছে, এটা ভুলে গেছি, এফ বি আই, তাহলে এবার দেখো কোন দিকে আছে। হ্যাঁ খাতায় দেখো, খাতায় দেখো। আচ্ছা বাইরের দিকে বললা কেমনে ভাইয়া? বলতো আমাদের এই আঙ্গুলটা, মাঝখানের এই আঙ্গুলটা, এটা থাকতে হবে কার দিকে? কারেন্টের দিকে, তাই না ভাইয়া? এটা থাকতে হবে বি এর দিকে। তাহলে দেখো তো এই যে সেট করলাম হয়েছে কিনা, এটা গেল বি এর দিকে, হ্যাঁ এটা আসলে কোন দিকে? কারেন্টের দিকে। তাহলে এফ আসছে কোন দিকে? ভিতরের দিকে। বুঝছি ভাই? বাইরের দিকে আসছে তোমরা কেমনে ধরছো, কেমনে বাইরে আনছো? হ্যাঁ বুঝছি, এটা ভেতরের দিকে, বুঝছো ভাইয়া? যা বোঝো না আরেকবার, তোমার দেখাতে দেখাতে আমাদের হাতি ভেঙে দেবো। এদিকে, এদিকে আমার এই আঙ্গুল যাবে কোন দিকে? বি এর দিকে, আর এটা যাবে, তাহলে এই যে সেট করলাম আমি, দিলে তো সেট হয়ে যায়। এই যে এটা বি এর দিকে চলে গেল, এটা আই এর দিকে চলে গেল, আই উপরের দিকে, তাহলে এই বৃদ্ধাঙ্গুল কোন দিকে গেছে? ভিতরের দিকে। তার মানে চুম্বকে এখানে একটা বল তৈরি হয়েছে কোন দিকে ভাইয়া? ভিতরের দিকে। তার মানে জাস্ট একটু খেয়াল কর ভাইয়া, এদিকে এই দিকে একটা বল তৈরি হয়েছে, বুঝছো ভাই? হ্যাঁ এই যে এই পাত্রাই তো আমরা পি কিউ, এই ভেতরের দিকে একটা বল তৈরি হয়েছে। এখন ভেতরের দিকে তো আমরা দেখাতে পারবো না, তো এভাবে দেখাবো একটু, আমাদের বইয়ে যেভাবে দেখাইছে, এই যে এভাবে দেখাইছে, মানে এই বলটা হচ্ছে ভেতরের দিকে আসছে, বুঝছো ভাইয়া? এই বলটা ভেতরের দিকে আসছে। এখন আসো ভাই আমরা পরেরটাতে আসি, আর এস তারে, দরকার এখানে লিখলাম তল বরাবর ভেতরের দিকে, তল বরাবর ভেতরের দিকে, ভেতরের দিকে
এই বলটা আমরা পাইছি হচ্ছে তল বরাবর ভেতরের দিকে। লাস্ট আবার আর এস তলে ক্রিয়াশীল চুম্বক বল বল এফ ইকুয়াল হচ্ছে আই এল বি। বলতো ভাইয়া আর এস কত কোণে আছে? বলতে এইটা চুম্বক ক্ষেত্রের সাথে এখানেও কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে আছে। তাহলে সাইন 90, সাইন 90। তাহলে এটার মানও আসবে হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে আই এল বি। না, এটার ডিরেকশন বের করো। এটা যে ভাইয়া এটা যেহেতু উল্টা দিকে, এটা তো বাইরেই আসবে নাকি? এটা বাইরের দিকে, খেয়াল করো ভাইয়া। বলতো আমাদের বি এর দিকে যাবে আমার এই আঙ্গুলটা, আর এই আঙ্গুলটা যাবে কারেন্টের দিকে। তাহলে দেখো তো, এটা গেল বি এর দিকে, এটা আসলো কারেন্টের দিকে, তাহলে এটা আসছে কোন দিকে ভাইয়া? বাইরের দিকে। বুঝছি ভাই? তাহলে আমাদের এটাকে আমরা দেখালাম এইদিকে এফ, তাহলে এটা তৈরি হয়েছে বাইরের দিকে। এবার ঘটনাটা খেয়াল করো তো ভাইয়া, ভাইয়ের দিকে, ভাইয়ের দিকে একটু, এই দিকে একটা বল তৈরি হয়েছে, তাই না ভাই? এই দিকে একটা বল তৈরি হয়েছে। এবার বলতে এই দুটা বল কি করবে বুঝছো? এটাকে ঘুরায় ফেলবে, তাই না ভাই? এই দুটা বল যখন তৈরি হবে, এটা চাবে হচ্ছে এটা সামনে টান মারতে, আর এটা চাবে পিছনে নিয়ে আসতে। দুইটা বল যখন দুই দিকে টান মারবে, তখন এটার সাথে সাথে ঘুরে যাবে। ভাই এই ফ্যানগুলা যে ঘুরতেছে এভাবে ঘুরানো হচ্ছে আর কি। তাহলে এখানে টর্ক সৃষ্টি করে এটাকে কন্টিনিউয়াস এভাবে ঘুরাইতে হচ্ছে। বুঝবে? তাহলে লেখা হচ্ছে যেহেতু যেহেতু আচ্ছা ভাই, তো ছবিটা মুছে ফেলছি। তোমরা এই যে ছবিটার এই যে পি কিউ আর এস আছে না, ঠিক মাঝ বরাবর একটা এক্সিস টানো, এক্স ওয়াই, মানে এর সাপেক্ষে এখন সে ঘুরতে শুরু করবে। বুঝছি ভাই? কাটা মাঝ এই যে পি কিউ এর মাঝখানে একটা এক্সিস টানো, এই অক্ষের সাপেক্ষে তার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, দিয়ে তারপরে এই যে এভাবে দিয়ে দাও, এভাবে একটা অ্যারো দিয়ে দাও, মানে সে এভাবে এখন ঘুরবে। বুঝছি আগের ছবিটাতে? আচ্ছা, যেহেতু পি কিউ ও আর এস তলে দুটি সমান সমান সমান্তরাল ও বিপরীতমুখী মুখী বল ক্রিয়াশীল ক্রিয়াশীল তাই কুণ্ডলীটির উপর একটি টর্ক সৃষ্টি হবে তো ভাইয়া তো ছবিটা মুছে ফেলছি, তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া যদি এখানে দেখাই, ছবিটা ছিল আমাদের এইরকম। পি কিউ ছিল, নিচে ছিল পি কিউ আর এস। এখন খেয়াল করতো ভাইয়া, এইখানে বলটা আসছে ভেতরের দিকে, এখানে বলটা আসছে বাইরের দিকে। এখন এই জিনিসটাকে ভাইয়া যদি সিম্পল করে একটু আঁকি, দেখো তো ভাইয়া, একটা লাঠি দিয়ে ভাইয়া যদি বুঝাই এই ঘটনাটাকে, বলতে একটা বল নিচের দিকে আসছে ভেতরের দিকে, আর আরেকটা বল কোন দিকে আসছে? বাইরের দিকে। এটার সাথে মিলে আঁকো, হ্যাঁ? বুঝো? এখন খেয়াল করতো, এইটা এই এক্সিসটার সাপেক্ষে ঘুরবে, এক্স ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমি মনে করলাম এই পয়েন্টটার সাপেক্ষে ঘুরবে, যে ফ্যানগুলা যে ঘুরে একটা পয়েন্টের সাপেক্ষে ঘুরে। তাহলে কেমনে ঘুরবে ভাইয়া? এই বলটার কারণে এটাকে কোন দিকে নামাইতে চাবে? নিচে, আর এটা উপরে। তাহলে ঘূর্ণনটা কেমনে তৈরি হবে বুঝছো? এভাবে ঘূর্ণন তৈরি হবে। তাহলে ভাইয়া বলতে পারি কিনা এটাই দিকে ঘুরবে, এটাই দিকে ঘুরবে? বলতো বুঝার সুবিধার্থে বলতো ভাইয়া কোন দিকে আসছে? এটা ক্লকওয়াইজ ডিরেকশনে আসছে। তাহলে আমরা এখানে যদি লিখি টর্ক টাউ ভেক্টর সমান সমান হচ্ছে টাউ ওয়ান প্লাস হচ্ছে টাউ টু ভেক্টর। বলতো দুইটা টাউ কেন লিখছি? বলতো কয়টা তার? তাহলে দুইজনের উপর দুইটা টর্ক তৈরি হয়েছে, তাই না ভাই? তোমরা এই ছবিটা এইটা দরকার পাশে এঁকে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ঘূর্ণন এক্সিসটা, এই দিকে একটা বল কাজ করতেছে এফ, আর এই দিকে একটা বল কাজ করতেছে এফ। তাহলে এই দিকে একটা ঘূর্ণন আর এই দিকে একটা ঘূর্ণন।
তৈরি হবে। এবার তোমরা ভাইরা বলবা ভাইয়া যেই দুইটা বল কাজ করতেছে, খেয়াল করো, যেই দুইটা বল কাজ করতেছে, বলতে এইটা তো আমাদের ঘূর্ণন এক্সিসটা, খেয়াল রাখো। হ্যাঁ, বলতে আমাদের এই পুরাটা কত ছিল, বি। তাহলে ঘূর্ণন এক্সিসের সাপেক্ষে এতটুকু দূরত্ব কত হবে, b/2, আর এতটুকু দূরত্ব কত হবে, b/2। তাহলে এই ছবিতে ভাইয়ারা বলো তো, এটা হচ্ছে ঘূর্ণন এক্সিস। হ্যাঁ, এই বিন্দুটার সাপেক্ষে সে ঘুরতেছে, তাহলে এটুকু দৈর্ঘ্য কত, b/2, এতটুকু দৈর্ঘ্য কত, b/2। বুঝছি ভাই? অর্থাৎ এই ছবিটাকে ভাইয়া সোজা করে ওখানে আঁকছি। এবার ভাইয়ারা একটু হেল্প করবা, বা বা সুতরাং টাউ ইকুয়াল, বলতো টর্কের, তোমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছো, টর্ক এটা মানে বল ইনটু, লেখার দরকার নাই, একটু খেয়াল করাই দিচ্ছি খালি, ঘূর্ণন অক্ষ হতে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। এটা ছিল টর্কের সংজ্ঞাটা, বল ইনটু ঘূর্ণন অক্ষ হতে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। তাহলে ভাইয়া ফার্স্টে এটার জন্য আসি, বল কত, এফ। এফ ঘূর্ণন অক্ষ হতে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব কত, b/2, প্লাস এখানেও আসবে পরে এই বলটা এফ, ঘূর্ণন অক্ষ হতে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, এটাও কত আসবে, b/2। বুঝছি ভাই? তাহলে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া, এই দুই জায়গায় আমরা জানি ভেক্টরের লব্ধি কখনো p প্লাস কিউ হয়, কখনো p মাইনাস কিউ হয়, পড়ছি না ভাইয়া? ওই যে লব্ধি ভেক্টর অধ্যায় পড়ছি, লব্ধি r ইকুয়াল p প্লাস কিউ, আবার লব্ধি r ইকুয়াল p মাইনাস কিউ। বলতো আমরা এখানে প্লাসই কেন দিছি, প্লাস কখন হয়, দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে, মাইনাস কখন হয়, দুইটা ভেক্টর যখন, এখন ভাইয়া খালি চোখে তোমার কাছে মনে হইতে পারে f1 আর f2 মনে হয় বিপরীত দিকে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে ঘুরতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। তাহলে বলতো তারা কি একই ডিরেকশনে আছে, বলতে এটার ঘূর্ণনের ডিরেকশন ক্লকওয়াইজ, এটারও ঘূর্ণনের ডিরেকশন কি ক্লকওয়াইজ, তাই এই দুইটা কি হয়ে গেছে ভাইয়া, যোগ হয়ে গেছে, প্লাস হয়ে। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই, বা টাউ ইকুয়াল হচ্ছে 2f b/2, এই 2 কাটা, তাহলে টর্ক টাউ ইকুয়াল হচ্ছে fb। তোমরা বাসায় যে আজকে বই খুলে দেখো, তোমাদের বইয়ে এত কাহিনী না লেখা, সরাসরি এটা লিখছে আর কি। বুঝছো এটা কেমনে আসছে, ওইটাই আমরা এখানে দেখালাম, তারা সরাসরি লিখছে টর্ক টাউ ইকুয়াল fb। বুঝছি ভাই? আশেবার সামনে আগে। এখন ভাইয়া বলো তো এফ এর মানটা তো আমরা জানি কত, ILB, তাই না ভাইয়া? এফ এর মান ILB, তাহলে এখানে মান বসায় দাও। আজকে কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি ভাইয়া, এখান থেকে প্রায় সময় কোশ্চেন থাকে। তাহলে এফ এর জায়গায় এফ এর মান বসায় দাও। তাহলে এফ এর জায়গায় আমরা যদি এফ এর মানটা বসাই, তাহলে টর্ক টাউ ইকুয়াল হচ্ছে ILB ইন্টু হচ্ছে বি, বা টর্ক টাউ ইকুয়াল হচ্ছে ILB বি। বলতে LB মানে কি, ক্ষেত্রফল, যেটা আজকে শুরুতে আমরা লিখছি, তাই না ভাই? তাহলে এখানে বসায় দাও। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে IAB, টর্ক টাউ ইকুয়াল হচ্ছে IAB। এখন বাইরে একটু হেল্প করবা, বলতো আমরা যে তারটা নিছি, বলতো কয় প্যাচের তার ছিল, একটা প্যাচ, তাই না? এভাবে করে একটা প্যাচই দেওয়া ছিল। আর বলতো কখনো ফ্যান খুললে দেখবা যেখানে অসংখ্য প্যাচ থাকে, তাই না? অনেক প্যাচ দেওয়া থাকে। এখন ভাই আমরা একটা প্যাচের পরিবর্তে বলতো এটা হচ্ছে একটা তারের জন্য বের করছি, এখন যদি n সংখ্যক তার পেঁচানো থাকে কত আসবে, NIAB, তাই না? তাহলে যদি কুণ্ডলিতে n সংখ্যক পাক থাকে, যদি কুণ্ডলিতে n সংখ্যক পাক থাকে, তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে NIAB। তখন টর্ক টাউ ইকুয়াল হবে হচ্ছে NIAB। এবার আসো ভাইয়া দুইটা ছবি আঁকি।
এক নাম্বার কন্ডিশন দাও, যদি কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে। ভাই দেখো, এই যে প্রশ্নে আমরা একটু পরে প্রশ্ন সলভে যাবে, এই শব্দগুলো ইম্পর্টেন্ট, খেয়াল করো। কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সমান্তরাল। ছবিটা আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের কুণ্ডলী, এটা হচ্ছে আমাদের কুণ্ডলীটা। আর কুণ্ডলী তল কোনটা? এই যে এই রেখাটা ভাইয়া, এই রেখাটাকে বলা হয় কুণ্ডলী তল। একটু লিখে রাখো, হ্যাঁ। এই রেখাটাকে আমরা বলি হচ্ছে কুণ্ডলী তল, এই রেখাটাকে বলা হয় কুণ্ডলী তল, এই রেখাটাকে আমরা বলি হচ্ছে কুণ্ডলী তল। তাহলে কুণ্ডলী তলটা কিভাবে আছে? চুম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে বলছে। কুণ্ডলী তলটা কিভাবে আছে? চুম্বক ক্ষেত্রের সমান্তরালে। তাহলে এই যে দেখো, আমরা চুম্বক ক্ষেত্র দেখালাম ভাই, এটা হচ্ছে বি। তাহলে দেখো তো এটা কিভাবে আছে ভাইয়া? সমান্তরালে আছে। ভাই এখানে আজকে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে কুণ্ডলী তল, যেটা মাত্র লিখছি, আরেকটা হচ্ছে এ ভেক্টর, যেটাকে বলে তল ভেক্টর। আরেকটা হচ্ছে কি ভাইয়া? তল ভেক্টর। কারো মনে আছে তল ভেক্টর কি বা কিভাবে কাজ করে? পড়ছি? আচ্ছা, ভুলে গেছো হয়তো, যাই হোক। আচ্ছা, তল ভেক্টর বলতো ক্ষেত্রফল ক্রস গুণন করে বের করছো না ডট গুণন করে বের করছো? এটা মনে আছে কারো? ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম ক্রস গুণন। তাহলে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, দৈর্ঘ্য স্কেলার রাশি, প্রস্থ উচ্চতা এগুলো সবই স্কেলার রাশি, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল কোন দিকে হয় বলতো ভাইয়া? এদিকে খেয়াল করো, এদিকে ভাইয়া। মনে করো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা পি, এটা কিউ। তোমরা পড়ছো সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস পি ক্রস কিউ। তাহলে পি আর কিউ যদি ক্রস করি, তাহলে এই দিক বরাবর। তাহলে ভাইয়া এদিকে খেয়াল করো, এটা মনে করো দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এইটার এটাকে যখন ক্রস করবা, দেখো তো ক্ষেত্রফল কোন দিকে আসে? এটা পৃষ্ঠ বরাবর কোন দিকে আসবে? বাইরের দিকে। অর্থাৎ তল ভেক্টরটা সবসময় পৃষ্ঠের সাথে লম্বভাবে বাইরের দিকে থাকবে। তাহলে ভাইয়া বলতে হয়, এইটা যদি তোমার পৃষ্ঠটা হয়, এটা যদি পৃষ্ঠটা হয়, তাহলে এটার যে তল ভেক্টরটা আছে সেটা কোন দিকে কাজ করবে? বুঝছি ভাই? এখন ভাই আমরা তো এই ছবি আঁকতে পারবো না, তাই না ভাই? যে এটা বাইরের দিকে আছে, তাহলে এই ভেক্টরটাকে আমরা কেমনে দেখাবো? এটা মনে করো এখানে আছে, তাহলে এটাকে ডট ডট দিয়ে দেখাচ্ছি ভাইয়া। এখানে দেখা হচ্ছে এ ভেক্টর। এখন ভাইয়া দেখতে চুম্বক ক্ষেত্রে সমান্তরালই লাগতেছে ভাই, একটু দেখতে চুম্বক ক্ষেত্রের সমান্তরালই লাগতেছে, কিন্তু তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এটা কি চুম্বক ক্ষেত্রের সাথে 0 ডিগ্রিতে আছে নাকি 90 ডিগ্রিতে আছে? বলতে পারো 90 ডিগ্রিতে আছে। তাহলে আমরা ওই জন্য একটু লিখে দিই যাতে পরে বুঝতে পারি। এ সমান সমান তল ভেক্টর, তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। ভাই একটু খেয়াল করি, তল ভেক্টর তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে, তল ভেক্টর তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। তার মানে ভাইয়া এখানে যে এ ভেক্টরটা আছে ভাইয়া, এ ভেক্টর তলের সাথে এভাবে সমান্তরাল। বলতো এটা তলের সাথে কেমন আছে দেখো তো, আমরা যে খালি চোখে দেখি। বলতে এই যে কুণ্ডলী তল, এই কুণ্ডলী তলের সাথে এই ভেক্টরটা কেমন দেখা যাচ্ছে? সমান্তরালে। কিন্তু এটা অ্যাকচুয়ালি সমান্তরালে নাই, এটা কিভাবে আছে? লম্বভাবে আছে। বুঝছি ভাই? এবার আসো ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা, এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে টর টাউ ইজ ইকুয়াল হচ্ছে এন আই এ বি। এই ক্ষেত্রে আমাদের টর্কের সূত্রটা ব্যবহার করবো। তাহলে প্রশ্ন যদি এই লাইনটা দেখো, কি দেখি? কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের কিভাবে আছে? সমান্তরালে আছে। তখন আমরা সূত্র লিখবো কি? এন আই এ বি সাইন। তো সাইন তো একটু পরে আসবে আর কি। এবার 2 নাম্বার, 2 নাম্বার, যদি কুণ্ডলী তল
চুম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণে ঘুরে যায় যদি কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণে ঘুরে যায়। ছবিটা একটু আঁকি ভাইয়া। এ হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রটা। এখন কুণ্ডলী যে তলটা আছে সেটা চুম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণে ঘুরে গেছে। এটা একটু ঘুরে গেছে। দেখো তো ভাইয়া, এই যে ফাই কোণটা দেখো, পাইছি ভাই? বলতো তলমানি কুণ্ডলী তলমানি নিচের রেখাটা, তাহলে দেখো তো নিচের রেখাটা তার আগের পজিশন থেকে একটু কি ঘুরে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এখন আসো তো ভাইয়া, একটু খেয়াল করো তো ভাইয়ের দিকে, এদিকে এখানে এটা আছে এভাবে, এখনো কিন্তু ঘুরে নাই মনে করো। এটা যদি একটু ঘুরে যায়, বলতে এইটা যদি ঘুরে যায় এও কি হবে, ঘুরে যাবে, তাই না ভাইয়া? তাহলে এটাকেও আমরা একটু ঘুরে দেখালাম। হ্যাঁ, এটাকেও আমরা একটু ঘুরে দেখালাম। দেখো এ ভেক্টরটাও একটু ঘুরে গেছে। এটা সমান্তরাল করে এখানেও একটা এ ভেক্টর দেখালাম। এখানেও একটা এ ভেক্টর দেখালাম। এটাকে এখানে রিপ্লেস করে দেখালাম। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা। এখন আসো ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের টর্কের ইকুয়েশনটা কি হবে? তোমরা ছবিতে আঁকো না, নষ্ট হয়ে যাবে ভাই, একটু দেখাই। বলতো আমরা এদিকে খেয়াল করো, বলতো আমরা যে সূত্রটা লিখছিলাম টর্কের, টর্ক টাও ইকুয়াল হচ্ছে আই এল বি বি, এটাই তো ছিল মেইনলি সূত্রটা। বলতে এল বি কে তো আমরা পরে লিখছিলাম। সব একটু খেয়াল করো তো ভাইয়া, এদিকে এদিকে ভাইয়া, আই এল, বলতে এখন যে বিটা আছে, বিটা এভাবে বাঁকা ভাবে আছে, এইদিকে বি আছে ভাইয়া, এদিকে দিয়ে এইদিকে আমাদের বি আছে। আর বলতো বি যেটা দৈর্ঘ্য, যেটা প্রস্থ, বলতো প্রস্থটা এবার বাঁকা ভাবে আছে না? কত কোণে বাঁকা গেছে প্রস্থটা? ফাই কোণে। তাহলে ফাই এর যদি আমরা বি এর যদি উপাংশ বের করো, চুম্বক ক্ষেত্র বরাবর বি এর উপাংশ কত আসে? বি কস ফাই। তাহলে তখন এখানে বি এর পরিবর্তে ব্যবহৃত হবে বি কস ফাই ইন্টু হচ্ছে বি। তাহলে বলতো সূত্রটা তাহলে কি দাঁড়াইলো? বলতো এল বি মানে আবারও কত হইলো? এ। তাহলে এটা আসবে হচ্ছে আই এ বি কস ফাই। এখন যদি এন সংখ্যক পাক থাকে তাহলে শুরুতে কত আসবে? এন। বুঝছি ভাই? তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা লেখো। এই ক্ষেত্রে টর্কের সূত্রটা হবে, যদি এই প্রশ্নে এটা বলা থাকে তখন আমরা টর্কের সূত্রটা লিখব, টর্ক টাউ ইকুয়াল হচ্ছে এন আই এ বি কস ফাই। তাহলে টর্ক টাউ ইকুয়াল হচ্ছে এন আই এ বি কস ফাই। বলতো ফাইটা কি? কুণ্ডলীটা কত কোণে ঘুরে যায়, কুণ্ডলীটা কত কোণে ঘুরে যায়। এবার আসো ভাই আমরা যদি লিখি এখানে থিটা প্লাস ফাই, কেউ বলো তো থিটা প্লাস ফাই এর মান কত? 90 ডিগ্রি। বুঝো ভাইয়া? বলতে এটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে এই যে প্রস্থটা, আর এটা হচ্ছে, তাহলে প্রস্থ আর কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। তাহলে থিটা আর ফাই যোগ করলে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা যদি থিটার মান বের করি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে ফাই। তাহলে এই মানটা এখানে বসায় দাও। তাহলে সুতরাং টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে এন আই এ বি কস, আচ্ছা ফাই এর মানটা বের করো, সরি ভাই, ফাই এর মানটা বের করো।
ফাই ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 মাইনাস থিটা মানে কি ভাইয়া, sin থিটা। তাহলে ফাইনালি টর্কের ইকুয়েশনটা হচ্ছে এন আই এ বি sin থিটা। এই হচ্ছে আমাদের টর্কের ইকুয়েশন। টর্ক টাউ ইকুয়াল হচ্ছে এন আই এ বি sin থিটা। এবার ভাইরা একটু হেল্প করতো, এই সূত্রতেও কিন্তু sin থিটা ছিল, কিন্তু থিটার মান 90 ডিগ্রি ছিল, যার কারণে এটা হচ্ছে 1 হয়ে এটা দাঁড়াইছে। বুঝছি ভাই? তাহলে এখানে থিটার পরিচয়টা অনেকে পেঁচায় ফেলে, থিটাটা ইম্পর্টেন্ট। বলতো থিটাটা কি? মনে করো ভাইয়া, কথা বুঝে উত্তর দিও। হ্যাঁ, তোমাকে বলবে কুণ্ডলী তল 30 ডিগ্রি ঘুরে গেছে, কুণ্ডলী তল 30 ডিগ্রি ঘুরে গেছে। তোমরা যে কাজটা করো, থিটার মান 30 বসায় চলে আসো পরীক্ষায়, থিটা বসবে হচ্ছে 60 ডিগ্রি। কারণ এই যে থিটা মানে কত, বুঝছি ভাইয়া? তাহলে থিটার মানটা হচ্ছে, থিটা কি, তাহলে থিটার পরিচয়টা লেখো। থিটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। কোণ, তাহলে থিটার মান হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বুঝছি ভাইয়া? একটা দুটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবা। থিটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। লেখা আবার, টাউ ইজ ইকুয়াল হচ্ছে এন আই এ বি সাইন থিটা। তাহলে এটাকে লেখা যায় টর্ক টাউ ভেক্টর ইকুয়াল হচ্ছে এন আই এ ক্রস বি। বুঝছি না ভাই? বলতে এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা, তাই না ভাইয়া? তাহলে এটাকে আমরা যদি ভেক্টর আকারে লিখি, তাহলে টর্ক টাউ ভেক্টর ইকুয়াল হচ্ছে এন আই এ ক্রস বি। তারপরে ভাইয়া আবার টাউ ইকুয়াল হচ্ছে এন আই এ বি সাইন থিটা। এখন ভাই এই যে এন আই এ সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি ভাইয়া। এই এন আই এ এটাকে বলা হয় চুম্বক ভ্রামক। চুম্বক ভ্রামক, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যদি আমরা এম দ্বারা প্রকাশ করি ভাইয়া, এই সূত্রটা দাঁড়াবে হচ্ছে এরকম, এই সূত্রটা দাঁড়াবে হচ্ছে টর্ক টাউ ইকুয়াল হচ্ছে এম বি সাইন থিটা, তাই না ভাই? টর্ক টাউ ইকুয়াল এম বি সাইন থিটা। সুতরাং টর্ক টাউ ভেক্টর ইকুয়াল হচ্ছে এম ক্রস বি। তো এই হচ্ছে ভাইয়া টর্কের মোটামুটি রাশিমালাগুলা। এখন এখানে হঠাৎ করে একটা চলে আসছে, দেখো চুম্বক ভ্রামক। তো এটা সংজ্ঞা দিচ্ছি ভাইয়া, তোমরা আগে লেখো। একটু লেখো সবাই, চুম্বক ভ্রামক সংজ্ঞাটা লেখো। চুম্বক ভ্রামক সংজ্ঞাটা লেখো। কোন প্রবাহবাহী, প্রবাহবাহী বলতো, প্রবাহবাহী বলতে কি বোঝাচ্ছে, যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আর কি। হ্যাঁ, কোন প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, কোন প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং কুণ্ডলীর ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে, কোন প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং কুণ্ডলীর ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে ওই কুণ্ডলীর চুম্বক ভ্রামক বলে। এখন ভাই আমরা সচরাচর যে কুণ্ডলীগুলা দেখি,
এগুলা সাধারণত বর্গাকার বা আয়তাকার না দেখে ম্যাক্সিমাম টাইমে বৃত্তাকার দেখা যায়। যেমন ফ্যানের যে কুণ্ডলিটা শেপটা খেয়াল করো তোমরা, ভেতরে যেটা, এটা হচ্ছে ফ্যানের যে এই যে কয়েল বলে আর কি যেটাকে, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার। এখন কুণ্ডলীগুলো সাধারণত বৃত্তাকার কেন হয়, আমরা এটা একটু লেখো, টপিকের নাম লেখো, বর্গাকার কুণ্ডলী হতে হতে বৃত্তাকার কুণ্ডলী ব্যবহার উত্তম। আসো আমরা এটা একটু দেখি, বর্গাকার কুণ্ডলী হতে বৃত্তাকার কুণ্ডলী ব্যবহার উত্তম বা ভালো কেন, আমরা সেটা একটু দেখি। এখন আসো ভাই, আমরা মনে করলাম এখানে আমাদের একটা বর্গাকার কুণ্ডলী আছে, যার দৈর্ঘ্য বি, প্রস্থ বি। তাহলে এই কুণ্ডলীটার উপর যে টর্কটা সৃষ্টি হবে ভাইয়া, টর্ক টাউ আর নাম দিলাম, কত কত আসবে, মাত্র শিখলাম। টর্ক টাউ ইকুয়াল কত ছিল বলতো ভাইয়া, আই এল বি সাইন থিটা, তাই না ভাই? আই এল বি সাইন থিটা। এখন ভাই আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই তো সেম, তাহলে এটাকে আমরা এটাও তো লিখতে পারি হচ্ছে এ, আচ্ছা এটাও তো ছিল মনে হয় তাই না, আই এ বি সাইন থিটা। তাহলে এখানে লেখা হচ্ছে টর্ক টাউ ইকুয়াল হচ্ছে আই এ বি সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাইলাম টর্ক টাউ আর ইকুয়াল হচ্ছে আই এ বি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আসো কুণ্ডলীটিকে, বর্গাকার কুণ্ডলীটিকে কুণ্ডলীটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীতে রূপান্তর করা হলে এটা পাশে সিকিউ লিখে রাখো, হ্যাঁ এটা গতে আছে 4 মার্কের কোশ্চেন হিসাবে, ওইটাই ভাইয়া করতেছি আর কি। বর্গাকার কুণ্ডলীটিকে একটি, এটা কোনো থিওরি না ভাই, একটা ম্যাথই, ম্যাথটাকে ভাইয়া থিওরি আকারে পড়াচ্ছি, বুঝছো ভাইয়া? বর্গাকার কুণ্ডলীটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীতে রূপান্তর করা হলে, এবার ভাইয়া বলো তো, এই বর্গাকার কুণ্ডলীর যে তারটা আছে, এই তারটাকে খুলে তুমি একটা বৃত্তাকার কুণ্ডলী বানাইছো, তাহলে তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ওই বৃত্তের পরিধি কত হবে? কত হবে ভাইয়া? এই তারগুলার দৈর্ঘ্যের সমান, তাই না ভাইয়া? তাহলে ভাই এটা লিখতে পারি কিনা দেখো তো, সুতরাং 2 পাই আর মানে বৃত্তের পরিধি সমান সমান আসবে 2 ইন্টু বি প্লাস বি। দেখো তো ভাই এটা বুঝো কিনা, হ্যাঁ বুঝি নাই, প্লাস আসলে কেন বলতো, দৈর্ঘ্য কয়টা, 2টা, প্রস্থ কয়টা, 2টা, তাহলে 2 2 টোটাল কয়টা হইলো, 4টা। বুঝছো ভাইয়া? তাহলে এই 4টা তারের দৈর্ঘ্য মিলাই তো বৃত্তের পরিধিটা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা পাই আর সমান সমান হচ্ছে 2b। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করলাম 2b/r। এবার আসো আমরা বৃত্তাকার কুণ্ডলীর জন্য যদি টর্ক বের করি, তাহলে টর্ক টাউ সি, টর্ক টাউ সি ইকুয়াল হচ্ছে আই এ প্রাইম বি সাইন 90 ডিগ্রি মনে করে নিলাম। বলতো দুইটা কম্পেয়ারে যাচ্ছে, তাহলে তো দুইটা সেম কন্ডিশনে কম্পেয়ার করতে হবে। তাহলে ওইটা যেহেতু 90 ডিগ্রি ধরছে, এটাও কত বসাইছি, 90 ডিগ্রি বসাইছি। তাহলে এখানে আসবে হচ্ছে টর্ক টাউ সি সমান সমান হচ্ছে আই এ প্রাইম বি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে আমরা 2কে 1 দ্বারা ভাগ করে দাও, 2/1। তাহলে টাউ সি ডিভাইডেড বাই হচ্ছে টাউ আর সমান সমান হচ্ছে আই এ প্রাইম বি ডিভাইডেড বাই আই এ বি। টাউ সি ডিভাইডেড বাই হচ্ছে টাউ আর সমান সমান হচ্ছে এ প্রাইম ডিভাইডেড বাই এ। এখন তোমরা ভাইরা একটু হেল্প করো তো ভাইয়া, এ প্রাইম ক্ষেত্রফল কার, বৃত্তের। তাহলে এ প্রাইম তো আমরা টাউ সি মানে সার্কেলের জন্য লিখছি,
তাহলে বৃত্তের ক্ষেত্রফল। আর টাউ আর কার ক্ষেত্রফল ভাইয়া? বর্গের, তাই না ভাইয়া? বর্গের ক্ষেত্রফল কত হবে? এল স্কোয়ার বা বি স্কোয়ার, বর্গের দুটা বাহুর দৈর্ঘ্য তো কত করে দিছি? বি। তাহলে আমরা এখানে মান বসাই ভাইয়া, বা টাউ সি ডিভাইডেড বাই টাউ আর সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার, বা টাউ সি ডিভাইডেড বাই টাউ আর সমান সমান হচ্ছে পাই। এই যে ভাইয়া আর এর মান তুমি এখানে বের করে রাখছো, এই আর এর মানটা আমরা এখন এখানে বসাই দাও। এই আর এর জায়গায় আর এর মানটা বসাই দিচ্ছে, বলতো মুখে মুখে হিসাব করে ফেলি, কত হবে? 4b স্কোয়ার বাই পাই স্কোয়ার। তাহলে এটা আসবে 4b স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে পাই স্কোয়ার, আর নিচে আসে বি স্কোয়ার। তাহলে কাটাকাটি করো, একটা বি স্কোয়ার কাটা যাবে, একটা পাই কাটা যাবে, ঠিক আছে? তাহলে এখানে থাকে কত? 4/পাই মনে হয়, তাই না? তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে, একটু ক্যালকুলেটারে ভাগ দাও ভাইয়া। তাহলে টাউ সি ডিভাইডেড বাই টাউ আর সমান সমান থাকে হচ্ছে 4/পাই। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি, টাউ সি ডিভাইডেড বাই টাউ আর 4/পাই কত আসে? 273। তাহলে সুতরাং টাউ সি সমান হচ্ছে 1.273 টাউ আর। 4 মার্কের ম্যাথ হিসাবে আসছিল এটা। এখন তোমরা ভাইরা বলো তো ভাইয়া, কোন জায়গায় ঘূর্ণন বেশি তৈরি হয়েছে? টাউ সি বেশি না সার্কেলে, তাই না ভাই? তাহলে সার্কেলে হচ্ছে তোমার বেশি ঘূর্ণন সৃষ্টি হয়, বুঝছো ভাই? একই কন্ডিশনে। তাহলে লেখা হচ্ছে সুতরাং টাউ সি গ্রেটার দেন হচ্ছে টাউ আর। তাই বর্গাকার কুণ্ডলী অপেক্ষা হতে বৃত্তাকার কুণ্ডলী ব্যবহার উত্তম। একটা পিছু দিয়ে আচ্ছা একটু খেয়াল করি, আমরা যে টপিকটা পড়াইছি, বলতো 5 নাম্বার সৃজনশীলটা দেখো, যদি এটা আমরা একটু পরে করব। বলতো আমরা কুণ্ডলীটার দুইটা কন্ডিশন পড়াইছিলাম, তাই না ভাইয়া? বলতো ওই দুইটা কন্ডিশনের ছবি এঁকে দিছে, বুঝছো? হ্যাঁ বুঝছো ভাই, এভাবে তারা ছবি এঁকে দিবে এগুলা। তো আসলে আমরা ফার্স্টে শুরু করি কোশ্চেন নাম্বার 1 দিয়ে। লেখো কোশ্চেন নাম্বার 1। তো ভাইয়া কথা শুনে, এই টপিকের সাথে এই অধ্যায়ের মেইন টপিক শেষ। পরের যেগুলো আছে ওইখানে কোনো ম্যাথ নাই, শুধু ব্যাখ্যামূলক প্রশ্ন, বুঝছি ভাইয়া? অর্থাৎ তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে এর মধ্যে পরীক্ষা চলে আসবে, আর ওইগুলো হচ্ছে ব্যাখ্যা, ওইগুলো আমরা পড়াবো। ব্যাখ্যামূলক প্রশ্ন ওইখান থেকে আছে, সংজ্ঞার ব্যাখ্যা শুধু আছে আর বাকি, বুঝছি ভাই? অর্থাৎ এই অধ্যায়ের মেইন পার্টটাই হচ্ছে এই যে এটার সাথে সাথে শেষ না, চ্যাপ্টার আরেকটু বাকি আছে, ওগুলা ব্যাখ্যা আছে অনেকগুলা। দেখো সবাই প্রথম কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। তাহলে প্রথম অঙ্ক আমরা আস্তে আস্তে লিখি। দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.15 মিটার। প্রস্থ বি ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। বলা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা
500 পাক সংখ্যা n সমান সমান হচ্ছে 500। বলা হচ্ছে কুণ্ডলী তলকে 5 × 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করছে। এই যে ভাই কথাটা খেয়াল করো, বলা হচ্ছে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করছো, তাহলে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটাটা তো ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না ভাইয়া? তাহলে আমাদের থিটা লেখার দরকারও নাই, তাহলে লেখা হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল হচ্ছে 5 × 10⁻³ টেসলা। বলা হচ্ছে এর ভেতর দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট চালনা করা হয়েছে। তড়িৎ প্রবাহ I ইকুয়াল হচ্ছে 5 এম্পিয়ার। এখন আমাদেরকে বলা হচ্ছে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান নির্ণয় করো। টর্ক টাউ ইকুয়াল হোয়াট? ভাইয়া একটু প্লিজ, দুইটা সূত্র টর্কের, এত কাহিনী পেঁচানোর দরকার নেই। একটা হচ্ছে NI/AB আর আরেকটা হচ্ছে NI/AB সাইন থিটা। ভাইয়া দুইটা ছবি আসছি না ভাই? বলতে NI/AB কখন লিখবো? যখন বলা হবে কুণ্ডলীর তল সমান্তরালে আছে, তখন সরাসরি উপরেরটা বসায় দিবা। আর যখন বলবো একটা কোণে ঘুরানো হয়েছে, তখন নিচেরটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে বসায় দাও। আমরা জানি টাউ ইকুয়াল হচ্ছে NI/AB। তাহলে এখানে মান বসাও, n হচ্ছে 500। আচ্ছা পরে বসাচ্ছি মান। NI এ মানে হচ্ছে LB, তাহলে মান বসাও 500। I হচ্ছে কত রে ভাইয়া? 5। দৈর্ঘ্য হচ্ছে 0.15, প্রস্থ হচ্ছে 0.1, আর হচ্ছে চুম্বক ক্ষেত্র হচ্ছে 5 × 10⁻³। জোরে বলো। 0.187। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। ভাইয়া 2 নাম্বার যে কোশ্চেনটা আছে এই শীটে, এই কোশ্চেনটা ভুলে চলে আসছে আর কি। এটা অন্য টপিকের কোশ্চেন, এটা ক্রস দিয়ে দাও আপাতত, ঠিক আছে? এটা ভুলে আসছে, এই টপিকের কোশ্চেন না এটা, এটা আপাতত ক্রস দিয়ে দাও। আমরা 3 নাম্বার কোশ্চেনে আসি। দেখো ঢাকা বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 3 হয়েছে লেখা ভাই? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 ঢাকা বোর্ড 2019। কোশ্চেন 3 ঢাকা বোর্ড 2019। সব প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হচ্ছে 50 মিটার লম্বা একটি সোজা তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি হতে 2 মিটার লম্ব দূরত্বে P বিন্দুতে আবিষ্ট চুম্বক ক্ষেত্রের মান B। আপাতত আর কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ, গ নাম্বার কোশ্চেনে বলছে চুম্বক ক্ষেত্র B এর মান কত। ঘটনাটা এইরকম, খেয়াল করো। গ নাম্বার, এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তারা বলে দিচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন এই তারটা হতে তারা বলছে 2 মিটার লম্ব দূরত্বে, তাহলে A সমান সমান 2 মিটার লম্ব দূরত্বের এইরকম কোন এক জায়গায় তোমাকে B এর মান জিজ্ঞেস করছে। বলতে এটা কোন থিওরির বুঝছি না? প্রথম থিওরির। তাহলে আমরা জানি B ইকুয়াল হচ্ছে, বলতে একটা সোজা তারের জন্য চুম্বক ক্ষেত্র কত ছিল? μ0 I ডিভাইড বাই হচ্ছে 2πa। তো ভাই আমরা ভ্যালুগুলা বসাও, বা B ইকুয়াল হচ্ছে μ0, এটার মান হচ্ছে 4π × 10⁻7 ইন্টু হচ্ছে I হচ্ছে 2 এম্পিয়ার, 2πa এর মান হচ্ছে 2। ভাই একটু খেয়াল করো তো, 2 এ 2 এ 4, 2 এ 2 এ 4 কাটা, তাহলে 2 × 10⁻7। তাহলে সুতরাং B ইকুয়াল হচ্ছে 2 × 10⁻7 টেসলা। এবার খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, বা ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকের টপিকের। সবাই এবার আবার উদ্দীপকে যাও। আমরা তো সেকেন্ড লাইনে শেষ করলাম, থার্ড লাইনটা দেখো।
সমান লম্বা, সবাই একটু খেয়াল করো, সমান লম্বা অপর একটি তার দিয়ে একটা আয়তাকার কুণ্ডলী তৈরি করা হলো। এরপরে বলছে করে কুণ্ডলী তলকে বি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হলো। কুণ্ডলী তলকে সমান্তরালে রাখা হলো, তাহলে কোন সূত্র হবে টর্কের? NIAB, সাইন থিটা আসবে না, বুঝছি ভাইয়া? সমান্তরালে রাখা হলো, একটু আন্ডারলাইন করে রাখো। হ্যাঁ, কুণ্ডলী তলকে বি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হলো। ঘ নাম্বার। আর ঘতে তোমার কাছে কি চাইছে দেখো তো ভাইয়া, বলা হচ্ছে আয়তাকার কুণ্ডলীটি ঘুরবে কিনা। আয়তাকার কুণ্ডলীটি ঘুরবে কিনা, বলতো ঘুরবে কিনা এই কথার মানে কি? টর্ক সৃষ্টি হবে কিনা। টর্ক সৃষ্টি হলে না ঘুরবে, তাহলে আমরা টর্কের মানটা বের করব। তাহলে লেখো তো হচ্ছে ভাইয়া, এখানে দেওয়া আছে ঘ নাম্বার, লেখো হচ্ছে দেখো প্রাচে দেওয়া আছে প্রস্থ বি সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.15 মিটার। ভাইয়া ঝামেলাটা হয়েছে কি, প্রশ্নের উদ্দীপকে এই তারে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বলা নাই। একটা জিনিস মাথা রাখবা, একটা তারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় ভাইয়া, তাহলে সেখানে তো কোনো কাজই হবে না। কারণ কি সূত্রটাকে F = I NIAB sin থিটা, তাই না ভাই? তবে কারেন্ট তো যাইতে হবে, কারেন্ট না গেলে তো টর্ক সৃষ্টি হবে না। তাইলে এখন যেহেতু বলা নাই ভাইয়া, কিন্তু কোশ্চেনে একটা বলা আছে, দেখো তো ভাইয়া, ওই রকম একটা তারের মধ্যে দিয়ে কয় এম্পিয়ার কারেন্ট গেছিল? 2 এম্পিয়ার বলছে না? সেম একটা তারকে দিয়ে তুমি আয়তাকার কুণ্ডলী বানাইছো, তার মানে সেম কারেন্টটাই আমরা যাচ্ছে ধরে নিচ্ছি। তাহলে I = 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার। আমরা টর্ক বের করব। টর্ক টাউ ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি টর্ক টাউ ইকুয়াল হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু পাক সংখ্যা বলা হয় নাই, তাহলে পাক সংখ্যা কত ধরবো? 1, মানে এক পাকের কুণ্ডলী বানাইছি আমরা। তাহলে এখানে লেখো N = 1, তাহলে NIAB বা টর্ক টাউ ইকুয়াল হচ্ছে NILBB বা টর্ক টাউ ইকুয়াল হচ্ছে N হচ্ছে 1, I হচ্ছে 2, L হচ্ছে 0.15, B হচ্ছে 0.1। এই জায়গায় খেয়াল করো ভাইয়া, এই বিটা কত? কোশ্চেনে উদ্দীপকে এটা বলে দিছে, দেখো পাইছো কিনা দেখো। কুণ্ডলী তলকে বি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা হয়েছে, তাই না ভাইয়া? তারপরে আগে যে চুম্বক ক্ষেত্রটা বের করছে ওইটা কত ছিল? তাহলে ওইটা ছিল 2 × 10⁻7। দেখো ভাই কত আসে টর্কটা, 6 × 10⁻9 টেসলা। এবার তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, টর্ক কি শূন্য আসছে? যদি টর্ক শূন্য আসে কোনো ম্যাথে, তাহলে ঘুরবে না। তাহলে লেখা হচ্ছে যেহেতু টাউ ইজ নট ইকুয়াল 0, তাই কুণ্ডলীটি ঘুরবে। কুণ্ডলীটি ঘুরবে, তাই কুণ্ডলীটা হচ্ছে ঘুরবে। বলতো ভাইয়া পজিটিভ আসলো না নেগেটিভ আসলো এটা কোনো প্রবলেম না। পজিটিভ আসলে যদি ভাইয়া ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে টর্ক, তাহলে নেগেটিভ আসলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, সে ঘুরবে। কিন্তু টর্ক যদি 0 হয় তাহলে সে আর ঘুরবে না। ও টর্ক বের করছি তো, হ্যাঁ, নিউটন মিটার। আসো ভাই 4 নাম্বার কোশ্চেনটা আসি। 4 নাম্বার কোশ্চেন 4। কোশ্চেন 4, এটা হচ্ছে দিনাজপুর 19। তো এই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। 4 নাম্বার কোশ্চেন দিনাজপুর 19-এ বলতো কুণ্ডলী তলটা সমান্তরালে আছে চুম্বক ক্ষেত্রে, তাই না ভাই? ছবি এঁকে দিছে। বলা হচ্ছে PQRS প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিছে, পাক সংখ্যা 50 বলে দিছে, কারেন্ট 1 এম্পিয়ার, চুম্বক ক্ষেত্র হচ্ছে 0.2 টেসলা। বলা হচ্ছে আয়তাকার কয়েলটির চুম্বক মোমেন্ট, এই মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, লিখে রাখো।
চুম্বক মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক। বুঝবে? তাহলে ভ্রামকের সূত্রটা দেখো লেখা আছে গ নাম্বার। আমাদেরকে চাইছে হচ্ছে চুম্বক মোমেন্ট, চুম্বক মোমেন্ট এম সমান সমান হচ্ছে এন আই এ, তাই না ভাই? এটাই ছিল। তাহলে এর মান তো আমরা জানি না, তাহলে এন আই এ মানে আবার কত আসবে বলতো ভাইয়া? এল বি। হ্যাঁ, তাহলে আমরা মান বসো ভাইয়া। এন এর মান বলা আছে কয় পাকের, এটা ছিল 50 ইন্টু আই, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার। দৈর্ঘ্য দেওয়া আছে দেখো ভাইয়া, বলতো দৈর্ঘ্য কোনটা? পি কিউ, তাই না? পি কিউ হচ্ছে 0.1, আর প্রস্থ দেখো 0.05, 0.25। বলতে এককটা কি হবে? পারবা তো? একক কি হবে? আই এর একক কি রে? অ্যাম্পিয়ার। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ঘ নাম্বার, এটা একটু তোমরা করো ভাই, একটু হেল্প করি। ঘ নাম্বারে দেখো বলা হচ্ছে আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে নাকি কমবে, এরকম কেন একটা প্রশ্ন। তাহলে ভাইয়া বাড়ছে না কমছে এটা জানার জন্য প্রথমে আয়তাকার পাতের টর্ক জানা লাগবে, পরে বৃত্তাকারের টর্ক জানা লাগবে। আয়তাকারের টর্কটা বের করো। লেখো লেখো ভাইয়া, আয়তাকার কয়েলের টর্কটা বের করো। চৌম্বক ক্ষেত্রটা কত ছিল ভাইয়া? কত আসে এটা? 0. টেসলা, আচ্ছা নিউটন মিটার। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের আয়তাকার কয়েলের টর্ক। এখন ঝামেলাটা কোথায় ভাইয়া? একটু আগে এই টাইপের একটা থিওরি ভাইয়া পড়েছিলাম। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমাদের বৃত্তাকারের ক্ষেত্রফলে। এটা যেমন ক্ষেত্রফল এ বি বসায় দিছো, এল বি বসায় দিছো, কিন্তু বৃত্তাকার কয়েলের ক্ষেত্রে এর জায়গাতে আসবে পাই আর স্কোয়ার, তার মানে বৃত্তের ব্যাসার্ধ জানা লাগবে। ব্যাসার্ধ বলে নাই, তাহলে একটু আগে আমরা ব্যাসার্ধ বের করছি কিভাবে? পরিধি সমান সমান 2 ইন্টু বি প্লাস বি। বলতো এখানে বি প্লাস বি না হয়ে কি হবে? এল প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে লেখা হচ্ছে, ধরি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, কুণ্ডলীর ব্যাসার্ধ সমান সমান আর। তাহলে সুতরাং 2 পাই আর সমান সমান 2 ইন্টু এল প্লাস বি। তাহলে এইখান থেকে যদি আমরা আর এর মান বের করি, এটা আসবে 2 2 কাটা এল প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে পাই, বা আর ইকুয়াল, ভাইয়া সব ভ্যালুই তুমি জানো। এল এর মান হচ্ছে 0.1, তারপর বি এর মান 0.05 ডিভাইড বাই 3.1416। দেখো তো ভাইয়া ব্যাসার্ধটা কত আসে? 0.047 পরে, হ্যাঁ দুইটা না, মিটার।
এবার আসো আমরা বৃত্তাকার কয়েলের টর্ক যদি আমরা বের করি। বৃত্তাকার কয়েলের টর্ক, বৃত্তাকার কয়েলের টর্ক, এটা লিখলাম টাউ টু, এন আই এ প্রাইম বি, এন আই পাই আর স্কোয়ার বি, 500 1 3.1416, বা 500 না 50 ছিল, 500টা 50, আর আর এর মানটা এই যে তুমি বের করলা 0.0477 তার স্কোয়ার ইন্টু হচ্ছে বি, বি এর মান 0.2, 0.07 এর পর 14 নিউটন মিটার। এখন ভাইয়া তারা আমাদেরকে জিজ্ঞেস করছে টর্কের মান বাড়ছে নাকি কমছে, দেখো তো ভাইয়া, বাড়ছে না? তাহলে লেখা হচ্ছে যেহেতু টাউ টু গ্রেটার দেন টাউ ওয়ান, তাই টর্কের মান বৃদ্ধি পাবে। আচ্ছা ভাই খেয়াল করি 5 নাম্বার কোশ্চেনটা দেখো, পরে দেখো 5 নাম্বার কোশ্চেনটা, যশোর 19, খাতা নাম্বার লাগো কোশ্চেন 5, যশোর 19। আচ্ছা এদিকে খেয়াল করি ভাইয়া, দুইটা কুণ্ডলী দেখানো আছে, হ্যাঁ। তো বলা হচ্ছে 1 নং কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান বের করো, 1 নং কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান বের করো, গ নাম্বার। তাহলে এখানে বলা হচ্ছে 1 নং কুণ্ডলী, তাহলে 1 নং কুণ্ডলীর জন্য আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া আছে ফার্স্টে চিত্রে দেখো, চিত্রে বি দেওয়া আছে 5 × 10⁻³ টেসলা, আই দেওয়া আছে 5 এম্পিয়ার। এরপরে নিচে বলে দিছে দেখো দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার 0.15 মিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার 0.1 মিটার, আর পাক সংখ্যা বলে দিছে 500। তো প্রথম ক্ষেত্রে আমাদেরকে টর্কটা বের করতে বলছে, টর্ক টাউ হোয়াট, তাহলে আমরা জানি টাউ ইকুয়াল হচ্ছে এন আই এ বি, অর্থাৎ এখানে সাইন থিটা আসবে কিনা, না এটা তো সমান্তরালে আছে, সমান্তরালে আসলে সাইন থিটা আনবা না। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলা বসাই, টাউ ইকুয়াল হচ্ছে এন আই এল বি বি, বা টাউ ইকুয়াল হচ্ছে এন হচ্ছে 500, আই হচ্ছে 5, এল হচ্ছে 0.15, বি হচ্ছে 0.1, আর বি হচ্ছে 5 × 10⁻³। এখন ভাইয়া ঘ নাম্বারটা একটু বুঝতে হবে, হ্যাঁ ঘ নাম্বারটা একটু বুঝতে হবে, একটু মনোযোগ দাও। লেখো গ হতে
এক নং কুণ্ডলীর টর্ক টাউ ওয়ান 0.187 নিউটন মিটার। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, তোমরা 2 নাম্বার কুণ্ডলীটা দেখতেছো, তোমাদের ছবি আঁকার দরকার নাই ভাইয়া। 2 নাম্বার কুণ্ডলীটা দেখতে পাচ্ছ, এটাকে চুম্বক ক্ষেত্রের সাথে ভাইয়া, 2 নাম্বার কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে ঘুরে আছে। এখন ভাইয়া আমরা তো টর্কের এখন যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে NIAB sin থিটা। ম্যাক্সিমাম টাইমে ভুল হয় এই জায়গাটাতে, থিটার মান 60 ডিগ্রি বসায় দেয়, কিন্তু থিটার মান কত হবে? 30 ডিগ্রি। বুঝছো ভাই? এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা এটা পরীক্ষায় লিখবো কিভাবে? দেখো 2 নং চিত্রে তল ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এই বাংলাটা লিখবা। বুঝছো ভাইয়া? যে কোণে ঘুরায় দিবে এটাকে এভাবে বাংলায় লিখবা যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 মাইনাস যত কোণে ঘুরাইছো তুমি, তাই 60 ডিগ্রি ঘুরাইছি, তাহলে অ্যান্সার হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই কন্ডিশনে আমরা যদি টর্ক লিখি, 2 নং দ্বিতীয় চিত্রে টর্ক টাউ টু সমান সমান হচ্ছে NIAB sin থিটা। এখন ভাই আমাদের প্রশ্নটা যদি খেয়াল করো, প্রশ্ন কি বলছে? প্রশ্নে এন এর মান বের করতে বলছে, দেখো বুঝো কিনা, যে এন এর মান কত হইলে 2 নাম্বার চিত্রের টর্ক আর 1 নাম্বার চিত্রের টর্ক সমান হবে। তাহলে বলতো ভাই প্রশ্ন মতে টাউ ওয়ান ইকুয়াল কত? টাউ টু। তাহলে দেখো প্রশ্ন মতে টাউ ওয়ান ইকুয়াল হচ্ছে টাউ টু। তাহলে টাউ ওয়ানের আমরা ভ্যালু বের করছি কত দেয়া? 0.187 সমান সমান NIAB sin থিটা। তাহলে এখান থেকে আমরা এন এর মান যদি বের করি তাহলে আসবে হচ্ছে 0.187। আচ্ছা এটা এন প্রাইম দাও, আগেরটা এন ধরছিলাম, এটা এন প্রাইম দিলাম, ঠিক আছে? এটা এন প্রাইম দাও। তাহলে এন প্রাইম এটার মান আসবে হচ্ছে IAB sin থিটা, বা এন প্রাইম ইকুয়াল হচ্ছে 0.187 ILBB sin থিটা। তো ভাই ভ্যালুগুলা বসায় দেবার। তাহলে আমরা যদি ভ্যালুগুলা বসাই, বা এন প্রাইম সমান সমান হচ্ছে 0.187, আই কত ছিল? দুই ক্ষেত্রে কি 5? হ্যাঁ 5 ইন্টু হচ্ছে এল 0.15, বি হচ্ছে 0.1, বি হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। কত আসে? এন প্রাইম ইকুয়াল হচ্ছে 1000। তার মানে তোমার এখন 1000টা পাক দিতে হবে। তো বলছে পাক সংখ্যার কত পরিবর্তন করলে, তাহলে পাক সংখ্যা কি করতে হবে? 500টা বাড়াইতে হবে, তাই না? তাহলে লেখা হচ্ছে তাহলে ডেল এন আচ্ছা 785 নিলে 1000 আসে। আচ্ছা এটা প্যারা না, তাহলে ঠিক করে নাও। এখানেও ঠিক করো, তাহলে তো সব জায়গায় ঠিক করা লাগবে। গত ঠিক করে দিয়ে আসো যাও। 1875, ঠিক আছে? 0.1875 লেখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের এন প্রাইম হচ্ছে 1000 মাইনাস হচ্ছে 500 সমান হচ্ছে 500। অতএব 2 নং চিত্রে 500টি পাক বৃদ্ধি করতে হবে।
তাহলে 2 নাম্বার চিত্রে 500টা পাক বাড়াইতে হবে। ঠিক আছে ভাইয়া, তো আর বাকি দুইটা সৃজনশীল আছে ওইগুলা কালকে ভাইয়া করাই দিবে, এই সৃজনশীলগুলো একটু ধরে করাই দিতে হবে। ঠিক আছে।